আজকের আলোচনা ক্যারল ডুয়েকের একটা যুগান্তকারী গবেষণা নিয়ে। আমাদের চিন্তাভাবনা, যাকে উনি বলছেন মাইন্ডসেট, সেটা কিভাবে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিকে, সেই চ্যালেঞ্জ মোকাবেলাই হোক বা সম্পর্ক গড়া, একটা গভীর ছাপ ফেলে, তা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আর আমরা দেখব কিভাবে দুটো মূল মানসিকতা, একটা হলো স্থির আর একটা বিকাশমুখী, আমাদের পথ দেখায়, মানে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। ঠিক। আমাদের এই পর্যালোচনার ভিত্তি হল ক্যারল ডুয়েকের বিখ্যাত বই মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস। এর কিছু মূল ধারণা আর কি। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে এই যে দুটো বিশ্বাসের ধরন, এগুলো কিভাবে ব্যর্থতা, চেষ্টা আর সাফল্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। আসল প্রশ্নটা বুঝলেন, হলো আমরা কি ভাবি আমাদের ক্ষমতা সীমিত, একটা গণ্ডির মধ্যে বাঁধা? নাকি আমরা বিশ্বাস করি যে চেষ্টা আর সঠিক কৌশল দিয়ে সে ক্ষমতা বাড়ানো যায়? একদম, এটাই মূল পয়েন্ট। আর এই ধারণার শুরুটা কিন্তু বেশ মজার ছিল, তাই না? আপনি বলছিলেন যে ডুয়েক খেয়াল করেছিলেন কিছু বাচ্চাকে যখন কঠিন ধাঁধা দেওয়া হলো, হ্যাঁ, তারা যেন আরো উৎসাহিত হয়ে উঠল, বলল, আরে আমি তো চ্যালেঞ্জ ভালোবাসি। অথচ অন্য কিছু বাচ্চা প্রায় সঙ্গে সঙ্গেই হাল ছেড়ে দিল, নিজেদের ব্যর্থ ভাবতে শুরু করল। ঠিক একই পরিস্থিতিতে এই যে একেবারে উল্টো প্রতিক্রিয়া, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে মাইন্ডসেটের ব্যাপারটা। হুম, তাহলে চলুন প্রথমেই এই দুটো মানসিকতা, ফিক্সড আর গ্রোথ, এগুলো আসলে কি সেটা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট হলো মানে সেই বিশ্বাস যেখানে মানুষ মনে করে তাদের বুদ্ধি, প্রতিভা বা ব্যক্তিত্বের মতো যে মৌলিক গুণাবলীগুলো আছে সেগুলো যেন পাথরে খোদাই করা, বদলানো প্রায় অসম্ভব। ও, তার মানে এদের মূল ফোকাস থাকে সবসময় নিজেকে স্মার্ট বা ট্যালেন্টেড প্রমাণ করার দিকে। একদম। আর সেই কারণে ওরা ভুল করতে সাংঘাতিক ভয় পায়, কারণ ওদের মনে হয় একটা ভুল বা একটা ব্যর্থতা তাদের যোগ্যতাকে চিরকালের জন্য একদম দাগিয়ে দেবে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এরা অনেক সময় চেষ্টাকেই দেখে প্রতিভার অভাব হিসেবে। মানে, যদি সত্যি প্রতিভা থাকতো তাহলে এত খাটাখাটনি করার দরকারই হতো না, এরকম একটা ভাবনা। ঠিক ধরেছেন, তারা মনে করে একটা পরীক্ষাই বা একটা পারফরম্যান্সই তাদের যোগ্যতার শেষ কথা। ডুয়েক লোরেটা নামের একটা মেয়ের উদাহরণ দেন, যে কিন্ডারগার্টেনের একটা সাধারণ পরীক্ষাকেই তার বুদ্ধির ফাইনাল রায় ভেবে নিয়েছিল, যদিও পরে সে ক্লাসে ভালোই করেছিল। অথচ অ্যালফ্রেড বিনেট, যিনি আইকিউ টেস্ট তৈরি করেছিলেন, তিনি কিন্তু অন্যরকম ভাবতেন। হ্যাঁ, এখানেই মজাটা। বিনেট কিন্তু বিশ্বাস করতেন যে সঠিক অনুশীলন, কৌশল আর চেষ্টা দিয়ে মানুষ আক্ষরিক অর্থেই নিজেদের বুদ্ধিমত্তা বাড়াতে পারে। তিনি আইকিউ টেস্ট বানিয়েছিলেন কাদের সাহায্য দরকার সেটা বোঝার জন্য, কে চিরকাল কেমন থাকবে সেটা বলার জন্য নয়। আচ্ছা, তাহলে অন্য দিকটা কি? বিকাশমুখী বা গ্রোথ মাইন্ডসেট। হ্যাঁ, গ্রোথ মাইন্ডসেট। এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে আমাদের গুণাবলীগুলো আসলে স্থির নয়। চেষ্টা, সঠিক কৌশল আর শেখার মাধ্যমে এগুলোকে বিকশিত করা সম্ভব। তাদের কাছে জীবনটা নিজেকে প্রমাণের দৌড় নয়, বরং বরং শেখার আর উন্নত হওয়ার একটা লম্বা জার্নি। তাই তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, বরং সেটাকে দেখে আরও শক্তিশালী হওয়ার একটা সুযোগ হিসেবে। তার মানে এদের কাছে চেষ্টা করাটা কোনো লজ্জার ব্যাপার নয়, বরং এটাই সাফল্যের আসল চাবিকাঠি। একদম। এরা বিশ্বাস করে যে একজন মানুষের প্রকৃত সম্ভাবনা ঠিক কতটা সেটা আগে থেকে বলা যায় না। বছরের পর পর ধরে শেখা, অনুশীলন, অধ্যবসায়, এগুলোর মাধ্যমেই সেই সম্ভাবনা খুলে যায়। ভাবলে সত্যি অবাক লাগে, চার্লস ডারউইন বা লিও টলস্টয়ের মতো মানুষদেরও নাকি ছোটবেলায় খুব সাধারণ মনে করা হতো। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে। আজকের স্নায়ুর বিজ্ঞানীরাও কিন্তু এই একই কথা বলছেন। ধরুন, গিলবার্ট গটলিবের গবেষণা দেখিয়েছে আমাদের জিনগুলো ঠিকমতো কাজ করার জন্য পরিবেশ থেকে ইনপুট নেয়। ইন্টারেস্টিং। আবার রবার্ট স্টার্নবার্গের মতো মনোবিজ্ঞানীরা বলছেন জন্মগত প্রতিভা নয়, বরং বছরের বছর ধরে উদ্দেশ্যপূর্ণ অনুশীলন, এটাই হলো যে কোনো ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার আসল রহস্য। কে কোথা থেকে শুরু করছে সেটা হয়তো কিছুটা গুরুত্বপূর্ণ, কিন্তু অভিজ্ঞতা আর চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আচ্ছা, এই দুটো মানসিকতার প্রভাব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঠিক কিভাবে পড়ে? যেমন ধরুন পড়াশোনার ক্ষেত্রে, ডুয়েকের সেই বাচ্চাদের ধাঁধার পরীক্ষার কথা বলছিলেন। হ্যাঁ,
সেই পরীক্ষায় স্থির মানসিকতার শিশুরা কঠিন ধাঁধার মুখোমুখি হয়ে সহজেই হাল ছেড়ে দিয়েছিল, নিজেদের বোকা ভাবতে শুরু করেছিল। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের শিশুরা ওরা আরও উৎসাহিত হয়ে উঠেছিল। ঠিক, তারা বলছিল, আরে ভুল থেকে শিখছি, বা আরও কঠিন ধাঁধা চাই। এই একই প্যাটার্ন কিন্তু স্কুলের উঁচু ক্লাসে বা ধরুন বিশ্ববিদ্যালয়েও দেখা যায়। একটা উদাহরণ দেবেন? যেমন হংকং বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা হয়েছিল। যেসব ছাত্রছাত্রীর ইংরেজির ভিত ভালো ছিল না, তাদের জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি একটা অতিরিক্ত কোর্স করে নিজেদের উন্নতি করতে চায়। কারা রাজি হয়েছিল? দেখা গেল যাদের গ্রোথ মাইন্ডসেট ছিল তারাই এই সুযোগটা লুফে নিয়েছিল, কারণ তারা উন্নতি করতে চেয়েছিল, নিজেদের দুর্বলতা নিয়ে বসে থাকেনি। লজিক। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে জুনিয়র হাই স্কুলে যখন বাচ্চারা যায়, সেটা ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেখানেও দেখা গেছে ফিক্সড মাইন্ডসেটের ছাত্রদের গ্রেড কমে গেছে, কিন্তু গ্রোথ মাইন্ডসেটের ছাত্রদের গ্রেড উল্টো বেড়ে গেছে। বাহ, কারণ তারা চ্যালেঞ্জটার মুখে আরও বেশি চেষ্টা করেছে। একদম। কঠিন পরিস্থিতির মুখে পড়লে দুই দলের প্রতিক্রিয়া একেবারে অন্যরকম হয়ে যায়। একটা রসায়ন কোর্সের উদাহরণ দিই। কোর্সটা যখন কঠিন হতে শুরু করল, ফিক্সড মাইন্ডসেটের ছাত্ররা আগ্রহ হারিয়ে ফেলল, বলতে শুরু করল, এটা আমার জন্য না। আর গ্রোথ মাইন্ডসেটের ছাত্ররা? তারা বলল, হ্যাঁ, এটা কঠিন, কিন্তু আমি শিখতে চাই। এই চ্যালেঞ্জটাই আমাকে আরও জেদি করে তুলেছে। এমনকি খুব মেধাবী ছাত্রছাত্রীরাও অনেক সময় নতুন পরিবেশে গিয়ে ইম্পস্টার সিন্ড্রোমে ভোগে, জানেন তো? মনে করে তারা আসলে যোগ্য নয়, ভুল করে এখানে এসে পড়েছে। হ্যাঁ, শুনেছি। এটাও কি এক ধরনের ফিক্সড মাইন্ডসেট? অনেকটা তাই। তাদের মনে হয় তাদের এখনই নিখুঁত হতে হবে, শেখার বা মানিয়ে নেবার সময় নেই। এই যে তাৎক্ষণিক নিখুঁত হওয়ার চাপ, এটা ফিক্সড মাইন্ডসেটের একটা লক্ষণ। আচ্ছা, এবার একটু খেলাধুলার জগতে আসি। ওখানে তো প্রতিভার ধারণাটা খুব জোরালো। অনেকেই মনে করেন সেরা খেলোয়াড়রা জন্মগত প্রতিভা নিয়েই আসে। ডুয়েকের গবেষণা কি এখানেও খাটে? অবশ্যই। খেলাধুলার জগতে এটা একটা বহুল প্রচলিত মিথ যে সাফল্য মানেই ন্যাচারাল ট্যালেন্ট। কিন্তু ডুয়েকের গবেষণা বলছে অন্য কথা। কিংবদন্তি হয়ে ওঠার পেছনে মানসিকতাই হয়তো আসল চালিকা শক্তি। মাইকেল জর্ডানের কথাই তো বলা হয়। ঠিক, মাইকেল জর্ডান, যাকে নাকি হাই স্কুলের বাস্কেটবল টিম থেকেই বাদ দেওয়া হয়েছিল। ভাবা যায়। কিন্তু তার ওই অবিশ্বাস্য অনুশীলন, ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা আর জেদ, সেটাই তাকে সর্বকালের শ্রেষ্ঠ বানিয়েছিল। ওর একটা বিখ্যাত উক্তি আছে না? কোনটা? আমি আমার কেরিয়ারে ৯,০০০-এর বেশি শট মিস করেছি, প্রায় ৩০০ ম্যাচ হেরেছি। ২৬ বার আমার ওপর ভরসা করা হয়েছিল ম্যাচ জেতানোর শট নেওয়ার জন্য, আর আমি ফেলিওর হয়েছি। আমি জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর সেটাই আমার সফল হওয়ার কারণ। দারুণ কথা। তার মানে শুধু প্রতিভা নয়, মানসিকতাই আসল পার্থক্য গড়ে দেয়। সেটাই। অথবা প্যাট্রিশিয়া মিরান্ডার গল্পটা দেখুন। একজন কুস্তিগির, যাকে শুরুতে বলা হয়েছিল সে নাকি খেলার জন্য উপযুক্তই নয়। তারপর তিনি এই কথাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন। কঠোর পরিশ্রম, সংকল্প আর শেখার আগ্রহ দিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন। শুধু তাই নয়, এরপর তিনি ইয়েল স্কুলে ভর্তি হয়েছিলেন, কারণ তিনি দেখতে চেয়েছিলেন শূন্য থেকে শুরু করে আবার তিনি কি অর্জন করতে পারেন। এটাই গ্রোথ মাইন্ডসেট। অসাধারণ। বিলি বিন, যার গল্প নিয়ে মানিবল সিনেমা হয়েছে, তিনিও বুঝেছিলেন যে দলে শুধু প্রতিভাবান খেলোয়াড় থাকলে হবে না, সঠিক মানসিকতার খেলোয়াড় দরকার, যারা শিখতে আর উন্নতি করতে তৈরি। এমনকি দলগত খেলাতেও চরিত্র বা মানসিক দৃঢ়তার গুরুত্ব এনম। যেমন ২০০৪ সালে বেসবলে বোস্টন রেড সক্স যেভাবে প্রায় অসম্ভবকে সম্ভব করে সিরিজ জিতেছিল। ব্যবসার জগতেও কি লিডারদের মধ্যে এই মানসিকতার পার্থক্য দেখা যায়? সেখানে তো আমরা প্রায়ই শুনি ট্যালেন্ট বা প্রতিভার উপর খুব জোর দেওয়া হয়। হ্যাঁ, একটা সময় ছিল। যেমন ধরুন ম্যাকেনজি কোম্পানির মতো কনসালটেন্সি ফার্মগুলো ট্যালেন্ট মাইন্ডসেটের উপর খুব জোর দিত। মানে সেরা প্রতিভা খুঁজে বের করাই সাফল্যের চাবিকাঠি, এরকম একটা ধারণা। কিন্তু জিম কলিন্স তার বিখ্যাত গুড টু গ্রেট গবেষণায় দেখালেন অন্য ছবি। সেরা কোম্পানিগুলোর নেতারা, যাদের তিনি লেভেল 5 লিডার বলেছেন, তারা প্রায়শই বেশ বিনয়ী হন, তারা ব্যর্থতার মুখোমুখি হতে ভয় পান না এবং ক্রমাগত উন্নতির দিকে মনোযোগ দেন। তাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেটের ছাপটা খুব স্পষ্ট। আর ফিক্সড মাইন্ডসেটের লিডারদের ক্ষেত্রে কি হয়? লি আইয়াকুকার মতো সিইওদের উদাহরণ দেওয়া যায়। উনি ফোর্ড থেকে বরখাস্ত হওয়ার পর ক্রাইসলারকে বাঁচিয়ে তুলে হিরো হয়েছিলেন ঠিকই, কিন্তু পরে তিনি ফিক্সড মাইন্ডসেটের ফাঁদে করেছিলেন। কিভাবে? তিনি নিজের ইমেজ রক্ষা করতে, সমালোচনা এড়াতে এবং নতুন আইডিয়ার চেয়ে পুরনো সাফল্যের স্মৃতি রোমন্থন করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফলে ক্রাইসলার আবার পিছিয়ে পড়েন।
অ্যালবার্ট ডানল্যাপ বা ধরুন এনরনের প্রধানদের মতো নেতারাও ছিলেন, যারা নিজেদের জিনিয়াস প্রমাণ করতে গিয়ে কর্মীদের কথা শোনেননি, ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছেন এবং শেষ পর্যন্ত কোম্পানিকে ডুবিয়েছেন। তারা ভুল স্বীকার করার চেয়ে অন্যদের দোষ দিতে বা তথ্য লুকাতে বেশি দক্ষ ছিলেন। তাহলে এর বিপরীতে গ্রোথ মাইন্ডসেটের লিডাররা? লু গাসনার যখন আইবিএমের দায়িত্ব নিলেন, তখন কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। সবাই বলছিল আইবিএমকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হোক, কিন্তু গাসনার এসে কোম্পানির কালচারটাই বদলে দিলেন। কি করেছিলেন তিনি? তিনি কর্মীদের কথা শুনলেন, টিম ওয়ার্ককে গুরুত্ব দিলেন, কঠিন সত্যের মুখোমুখি হলেন এবং দীর্ঘমেয়াদী উন্নতির দিকে মনোযোগ দিলেন। প্রথম দিকে ওয়াল স্ট্রিট তার প্রচুর সমালোচনা করেছিল, কিন্তু তার নেতৃত্বেই আইবিএম আবার টেক দুনিয়ার শীর্ষে ফিরে আসে। জ্যাক ওয়েলচও জিইতে অনেকটা একই রকম মানসিকতা নিয়ে কাজ করেছিলেন। তার মানে তারা বুঝতেন যে লিডারের কাজ শুধু ট্যালেন্ট খুঁজে বের করা নয়। একদম, বরং সেই ট্যালেন্টকে বিকশিত করা, একটা শেখার পরিবেশ তৈরি করা। এরা গ্রুপ থিঙ্ক বা সবাই মিলে একই ভুল চিন্তা করার বিপদটাও বুঝতেন এবং উল্টে ভিন্ন মতকে উৎসাহিত করতেন। শুধু কাজ বা খেলার মাঠ নয়, আমাদের ব্যক্তিগত সম্পর্কেও কি এই মানসিকতার প্রভাব পড়ে? মানে প্রেম, বন্ধুত্ব বা পরিবারের ক্ষেত্রে? খুব খুব গভীরভাবে পড়ে। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা মনে করে তাদের সঙ্গী বা সম্পর্কের গুণাবলীগুলো একদম স্থির, বদলাবে না। সম্পর্ক হয় পারফেক্ট, নয়তো হওয়ার ছিল না। মানে নিয়তি? তার মানে যদি কোনো সমস্যা দেখা দেয় বা সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টার দরকার হয়, তারা ভাবে নিশ্চয়ই সম্পর্কটাতেই কোনো গড়বড় আছে, অথবা সঙ্গীটাই সঠিক নয়। চেষ্টা করার প্রয়োজন হওয়াটাই যেন একটা খারাপ লক্ষণ তাদের কাছে। তাহলে তারা সমস্যার সমাধানের চেষ্টা করার বদলে সঙ্গীর দোষ খুঁজে বের করতে বা সম্পর্কটাকে বাতিল করে দিতে বেশি আগ্রহী হয়। অনেক ক্ষেত্রে তাই হয়। তারা হয়তো সঙ্গীত ছোটখাটো ত্রুটি নিয়েও সারাক্ষণ ভাবতে থাকে যে এগুলো তো বদলাবে না, অথবা মনে করে যদি সত্যিই ভালোবাসা থাকে তাহলে সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাওয়া উচিত, কোনো চেষ্টার দরকার নেই। কেউ কেউ আবার সঙ্গীর সাথে এক ধরনের কম্পিটিশনও নেমে পড়ে, তাই না? ঠিক বলেছেন। সঙ্গীর সাফল্যকে নিজের ব্যর্থতা হিসেবে দেখে। সম্পর্কটা তখন আর সহযোগিতার থাকে না, হয়ে ওঠে বিচার আর প্রতিযোগিতার ক্ষেত্র। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের প্রভাবটা কেমন হয়? গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে মানুষ বদলাতে পারে এবং সম্পর্ক সময়ের সাথে বিকশিত হতে পারে, আরও মজবুত হতে পারে। তারা সমস্যাকে দেখে আলোচনা, বোঝাপড়া এবং একসাথে কাজ করার একটা সুযোগ হিসেবে। তার মানে তারা চেষ্টাকে জরুরি মনে করে। অবশ্যই, তারা মনে করে যে কোনো সম্পর্ককেই যত্ন নিতে হয়, চেষ্টা দিয়ে টিকিয়ে রাখতে হয়। তারা একে অপরের ব্যক্তিগত বা পেশাগত উন্নয়নেও সাহায্য করে। তারা ক্ষমা করতে পারে এবং ভুল থেকে শিখতে পারে, কারণ তারা বিশ্বাস করে মানুষ উন্নত হতে পারে। ডুয়েক তার নিজের মায়ের সাথে সম্পর্কের উদাহরণ দিয়েছেন, যেখানে শুরুতে অনেক তিক্ততা ছিল, কিন্তু পরে তিনি গ্রোথ মাইন্ডসেট দিয়ে সম্পর্কটিকে সুন্দর করে তুলেছিলেন। বন্ধুত্বের ক্ষেত্রেও কি একই ব্যাপার? হ্যাঁ, একই। পারস্পরিক সমর্থন আর বিকাশ বনাম বিচার আর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা। লাজুকতা বা ধরুন বুলিংয়ের মতো সমস্যার সাথেও কি এর কোনো যোগসূত্র আছে? আছে। ফিক্সড মাইন্ডসেট অনেক সময় সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি বাড়ায়, মানে প্রত্যাখ্যানের ভয়, লোকে কি ভাববে সেই চিন্তা, নিজেকে সারাক্ষণ বিচার করার প্রবণতা, এগুলো মানুষকে গুটিয়ে রাখে। আর বুলিংয়ের ক্ষেত্রে? বুলিংয়ের শিকার হলে ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তিরা সেটাকে খুব পার্সোনালি নেয়, নিজেদের দোষী ভাবে এবং অনেক সময় প্রতিশোধ নিতে চায়। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের শিকাররা বুঝতে পারে যে সমস্যাটা আসলে বুলি বা উৎপীড়কদের, তাদের নিজেদের নয়। তারা পরিস্থিতিটাকে শিক্ষামূলক উপায়ে সামাল দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, একটা বিষয় যা প্রায়ই বাবা-মা বা শিক্ষকরা করে থাকেন তা হলো বাচ্চাদের প্রশংসা করা। ডুয়েকের গবেষণা কি এ ব্যাপারে কিছু বলে? এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, এটা ডুয়েকের গবেষণার অন্যতম চমকপ্রদ এবং খুব গুরুত্বপূর্ণ একটা দিক। উনি দেখিয়েছেন বাচ্চাদের বুদ্ধিমত্তার প্রশংসা করা, যেমন বলা তুমি কি স্মার্ট বা তুমি তো জিনিয়াস, এটা আসলে উপকারের চেয়ে অপকারী বেশি করে। বলেন কি? এটা তো আমরা প্রায় সবাই করি। কেন এটা ক্ষতিকর? আমি তো ভাবতাম এটা মোটিভেশন দেয়। না, কারণ এই ধরনের প্রশংসা বাচ্চাদের মধ্যে ফিক্সড মাইন্ডসেট তৈরি করে। তারা ভাবতে শুরু করে যে স্মার্ট বা প্রতিভাবান হওয়াটাই আসল ব্যাপার, চেষ্টা করা বা শেখাটা নয়। ও আচ্ছা। ফলে যখনই তারা কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে, তারা সেটা এড়িয়ে যেতে চায়। তাদের ভয় হয় যদি তারা ব্যর্থ হয় তাহলে আর স্মার্ট তকমাটা থাকবে না।
তারা ব্যর্থতাকে ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখে। এমনকি অসৎ উপায়ও নেয়। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে তারা পরীক্ষায় ভালো না করলে নম্বর বাড়িয়ে বলার মতো কাজও করতে পারে। বুদ্ধিমত্তার প্রশংসা পাওয়ার পর শিশুরা কঠিন কাজ এড়িয়ে গেছে এবং পরে তাদের পারফরম্যান্স আসলে খারাপ হয়েছে। তাহলে প্রশংসা করা উচিত কিভাবে? প্রশংসা করাই উচিত না? না না, প্রশংসা অবশ্যই করতে হবে, কিন্তু অন্যভাবে। প্রশংসা করতে হবে প্রচেষ্টা, কৌশল, মনোযোগ, অধ্যাবসায় এবং উন্নতির। যেমন? যেমন, তুমি এই কাজটার জন্য খুব খেটেছ সেটা দেখা যাচ্ছে, বা তুমি যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভেবে সমস্যাটা সমাধান করলে সেটা দারুণ ছিল, অথবা তুমি মনোযোগ দিয়ে কাজটা শেষ করেছ, খুব ভালো, বা ধরুন আগের চেয়ে তোমার অনেক উন্নতি হয়েছে, চেষ্টা চালিয়ে যাও। আচ্ছা আচ্ছা, মানে প্রসেসটার প্রশংসা করতে হবে, শুধু রেজাল্টের নয়। একদম। এই ধরনের প্রশংসা বাচ্চাদের শেখায় যে ফলাফল নয়, বরং প্রক্রিয়া এবং প্রচেষ্টাই আসল। এটা তাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলে, চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করে এবং ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করে। আর প্রশংসাটা হতে হবে সুনির্দিষ্ট এবং আন্তরিক, ফাঁপা প্রশংসা নয়। তার মানে পিতামাতা, শিক্ষক, এমনকি কোচদের দেওয়া মেসেজগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তাই। শিক্ষক বা কোচদের মধ্যেও এই দুই ধরনের মানসিকতা দেখা যায়। ধরুন, বব নাইটের মতো ফিক্সড মাইন্ডসেটের কোচ আছেন যারা শুধু জয় চান, খেলোয়াড়দের ভুল সহ্য করতে পারেন না এবং কথায় কথায় তাদের বিচার করেন। আর অন্যদিকে? অন্যদিকে জন উডেন বা প্যাট সামিটের মতো গ্রোথ মাইন্ডসেটের কোচও আছেন যারা খেলোয়াড়দের মৌলিক দক্ষতার উন্নতি, প্রচেষ্টা এবং শেখার উপর জোর দেন। তারা ব্যর্থতাকে দেখেন শেখার সুযোগ হিসেবে। মার্ভা কলিন্সের মতো শিক্ষকরা তথাকথিত পিছিয়ে পড়া ছাত্রদের মধ্যেও অবিশ্বাস্য সম্ভাবনা দেখতে পান এবং তাদের সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেন। তারা ছাত্রদের বলেন, তোমরা পারবে, শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সঠিক কৌশল শিখতে হবে। আরেকটা বিষয় হল স্টেরিওটাইপ থ্রেট। যেমন মেয়েদের নিয়ে ধারণা তারা অঙ্কে ভালো না, বা ধরুন কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণা। এটা পারফরম্যান্সের ওপর কেমন প্রভাব ফেলে? এটা খুব শক্তিশালী একটা প্রভাব ফেলে, বিশেষ করে যাদের ফিক্সড মাইন্ডসেট আছে তাদের উপর। যখন তারা মনে করে যে তাদের নিয়ে একটা নেতিবাচক ধারণা চালু আছে, তখন সেই দুশ্চিন্তাতেই তাদের পারফরম্যান্স খারাপ হয়ে যায়। তারা যেন অজান্তেই সেই স্টেরিওটাইপটাকে সত্যি প্রমাণ করে ফেলে। কিন্তু গ্রোথ মাইন্ডসেট থাকলে? যাদের গ্রোথ মাইন্ডসেট আছে তারা এই স্টেরিওটাইপের চাপকে ততটা গায়ে মাখে না। তারা মনে করে তাদের ক্ষমতা, চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে বাড়বে। কোনো স্টেরিওটাইপ দিয়ে সেটা বাধা নয়। ফলে তারা এই চাপটা ভালো সামলাতে পারে। এত কিছু শোনার পর একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসছে। এই যে মানসিকতা, ফিক্সড বা গ্রোথ, এটা কি আদৌ পরিবর্তন করা সম্ভব? নাকি আমরা যে মানসিকতা নিয়ে জন্মেছি বা বড় হয়েছি সেটাই আমাদের সাথে সারা জীবন থেকে যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সুখবর হল, হ্যাঁ, মানসিকতা পরিবর্তন করা সম্ভব। কারণ মানসিকতা আসলে কি? এটা একটা বিশ্বাস, আর বিশ্বাস পরিবর্তনযোগ্য। তাহলে প্রথম ধাপটা কি? প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল নিজের মধ্যে ফিক্সড মাইন্ডসেটের চিন্তাগুলো কখন আসছে সেই ব্যাপারে সচেতন হওয়া। আচ্ছা, মানে সেলফ অ্যাওয়ারনেস। তারপর? তারপর নিজের ফিক্সড মাইন্ডসেটের ট্রিগার বা কারণগুলো চিহ্নিত করতে হবে। কোন পরিস্থিতিতে আপনার মনে হয় আমি এটা পারবো না, চেষ্টা করে লাভ নেই, বা আপনি নিজেকে বা অন্যকে জাজ করতে শুরু করেন, এটা বোঝা দরকার। ওকে, ট্রিগারগুলো চিনলাম। এরপর? এরপর বুঝতে হবে এই ফিক্সড মানসিকতা আপনাকে কিভাবে প্রতিক্রিয়া করতে বাধ্য করে, যেমন অজুহাত দেওয়া, হাল ছেড়ে দেওয়া, অন্যের ওপর দোষ চাপানো ইত্যাদি। এই প্যাটার্নটা ধরতে হবে। আর ফাইনাল স্টেপ? ফাইনাল স্টেপ হল সচেতনভাবে গ্রোথ মাইন্ডসেটের প্রতিক্রিয়া বেছে নেওয়া। যখন চ্যালেঞ্জ আসবে তখন সেটাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। যখন ব্যর্থ হবেন তখন ভাবুন কি ভুল হয়েছে এবং পরের বার কোন কৌশল ব্যবহার করবেন। যখন মনে হবে চেষ্টা করা কঠিন, তখন নিজেকে মনে করান যে এটাই সাফল্যের পথ। এটা তো শুনতে সহজ লাগছে, কিন্তু করা নিশ্চয়ই কঠিন। অবশ্যই, এটা রাতারাতি হবে না, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে নতুন বিশ্বাস এবং প্রতিক্রিয়া তৈরি করা সম্ভব। অনেকটা কগনিটিভ থেরাপির মতো, যেখানে আমরা আমাদের ক্ষতিকর চিন্তার ধরনকে চ্যালেঞ্জ করে নতুন স্বাস্থ্যকর চিন্তার ধরন তৈরি করি। ডুয়েকের ব্রেনোলজি প্রোগ্রামের কথাও তো শুনেছিলাম, যেখানে শিক্ষার্থীদের শেখানো হয় মস্তিষ্ক কিভাবে কাজ করে। হ্যাঁ, ওটা খুব কার্যকর। সেখানে শিক্ষার্থীদের শেখানো হয় যে যখন তারা নতুন কিছু শেখে বা প্র্যাকটিস করে, তখন তাদের মস্তিষ্কে আক্ষরিক অর্থেই নতুন স্নায়ু সংযোগ তৈরি হয়।
মানে তারা সত্যি আরও স্মার্ট হয়ে ওঠে। এটা জানার পর তাদের মানসিকতায় বিরাট পরিবর্তন আসে, শেখার আগ্রহ বাড়ে এবং রেজাল্টও ভালো হয়। তার মানে শুধু ইচ্ছা শক্তি নয়, কৌশলও দরকার। একদম। পিটার গলবিৎসারের গবেষণা যেমন দেখিয়েছে, লক্ষ্য অর্জনের জন্য শুধু ইচ্ছা থাকলেই হবে না, নির্দিষ্ট এবং বাস্তবায়নযোগ্য পরিকল্পনা বা ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনস তৈরি করা খুব জরুরি। মানে কখন, কোথায় এবং কিভাবে কাজটি করবেন তা আগে থেকে ঠিক করে নেওয়া। তাহলে মোদ্দা কথা হলো, পরিবর্তন সম্ভব, তবে এর জন্য সচেতন প্রচেষ্টা এবং সময় দুটোই লাগবে। একদম ঠিক। পরিশেষে এটাই বলা যায়, আমাদের বিশ্বাস, বিশেষ করে নিজেদের ক্ষমতা এবং সম্ভাবনা সম্পর্কে আমাদের যে বিশ্বাস, সেটাই আমাদের জীবনের গতিপথ নির্ধারণে এক বিরাট অমচনান ভূমিকা পালন করে। ফিক্সড মাইন্ডসেট আমাদের সম্ভাবনাকে সীমিত করে ফেলতে পারে, একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে রাখতে পারে। ঠিক। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট আমাদের সামনে খুলে দেয় শেখা, বৃদ্ধি এবং সাফল্যের অফুরন্ত দরজা। তাহলে আজকের আলোচনার মূল বার্তাটা এটাই দাঁড়াচ্ছে যে চ্যালেঞ্জকে ভয় না পেয়ে আলিঙ্গন করা, ব্যর্থতাকে শেষ কথা না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখা, প্রচেষ্টাকে মূল্য দেওয়া এবং সারা জীবন ধরে শেখার মানসিকতা বজায় রাখা, এটাই হলো নিজেদের বিকশিত করার, সুন্দর সম্পর্ক গড়ার এবং নিজেদের সত্যিকারের সম্ভাবনায় পৌঁছনোর পথ। জীবন শেষে ফিরে তাকিয়ে আমরা কি বলতে চাই? টেনিস কিংবদন্তি বিলি জিন কিং যেমনটা প্রশ্ন করেছিলেন, অব্যবহৃত প্রতিভাকে একটা ট্রফির মতো তুলে ধরে বলতে চাই, আহা, আমি হয়তো পারতাম। নাকি বলতে চাই, আমি জীবনে যা কিছু মূল্যবান মনে করেছি তার জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। মানসিকতা বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের হাতেই। অথবা অন্যভাবে ভাবুন, এমন কি কিছু আছে যা আপনি বা যে কেউ সবসময় করতে চেয়েছেন, কিন্তু আমি যথেষ্ট ভালো নই এই ভয়ে পিছিয়ে এসেছেন? সেই কাজটি শুরু করার জন্য একটা গ্রোথ মাইন্ডসেট নিয়ে পরিকল্পনা করলে কেমন হয়? এই ভাবনাটাই না হয় আজকের আলোচনার শেষে সবার সঙ্গী হোক।